কড়া পাহারায় থাকা একটি কোভিড আইসোলেশন হোটেলের স্টাফ কেট এক যাত্রীর রুম থেকে টেস্ট করার কথা বলে এক টিউব তাজা রক্ত সংগ্রহ করে আনলো, কিন্তু সেই রক্ত ল্যাবে পাঠানোর বদলে সে সোজা চলে গেল এক অন্ধকার করিডোরে। আর তৃষ্ণার্তের মতো পুরো এক টিউব গাঁচা রক্ত ঢক ঢক করে গিলে খেয়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে হোটেলের ক্লিনার মহিলা আড়াল থেকে এই ভয়াবহ দৃশ্যটি দেখে ফেলে আতঙ্কে শিউরে ওঠে। সে দৌড়ে পালাতে যাবে, তখনই কেট তার দিকে ঘুরে দাঁড়ায়। চোখের পলকে কেটের শরীর ফুঁড়ে বেরিয়ে আসে এক বিশাল বিভৎস সুর, যা নিমেষে এফোড়েফোড় করে দেয় ক্লিনারের বুক। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটে ঠিক তারপরেই। রক্তমাখা হাসতে থাকা কেটের হাঁ করা মুখ থেকে গিজগিজ করতে করতে বেরিয়ে আসতে শুরু করে শত শত জীবন্ত বিষাক্ত শতপদী পোকা। 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই থাই স্পাইন চিলিং মুভির কাহিনী মূলত কোভিড-19 মহামারীর ভয়াবহতার পটভূমিতে তৈরি। একটি পুরোপুরি সিল করা কোয়ারেন্টাইন হোটেলে রক্তপিপাসু দানব ঝুঁকে পড়ে, আর বেচারা মানুষগুলো পরিণত হয় তার রক্তের প্যাকেটে। একের পর এক মানুষের শরীর রক্তশূন্য হতে থাকে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভি। কেট একটি হোটেলে কাজ করে, আর অবসরে সে একজন ট্রাভেল ব্লগার। একদিন সে এক নির্জন জঙ্গলে ঘুরতে যায়। হঠাৎ সেখানে এক বৃদ্ধা হাজির হয়, যা দেখে কেট চমকে ওঠে। বৃদ্ধা কিছু একটা বলছিল, তার মুখে ছিল একটা অদ্ভুত রক্তমাখা মাস্ক। তাকে দেখে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছিল না। রাতে কেট যখন তার তাঁবুতে বসে ট্যাবলেট চালাচ্ছিল, হঠাৎ একটা বিশালাকার বিছা বা শতপদী তার গায়ে উঠে পড়ে। ভয়ে সে দ্রুত তাঁবু থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই পেছন থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। কেট পেছনে ফিরতেই দেখে দিনের বেলার সেই বৃদ্ধা তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসছে। এরপরই আমাদের গল্প শুরু হয়। ছুটি কাটিয়ে ফেরার পর ঠিক তখনই কোভিড মহামারী চরম আকার ধারণ করে। ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, তাই বিদেশ ফেরত সবাইকে 14 দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছিল। কেট যে হোটেলে কাজ করে সেটা শহরের বাইরে একটা নিরিবিলি জায়গায় অবস্থিত, এবং এটি একটি প্রধান কোয়ারেন্টাইন সেন্টার। নিয়ম অনুযায়ী আইসোলেশনে থাকা অবস্থায় এক রুমে কেবল একজনই থাকতে পারবে, এবং বিশেষ কোনো কারণ ছাড়া রুম থেকে বেরোনো সম্পূর্ণ নিষেধ। হোটেলের কর্মীরা সবার রুমে রুমে গিয়ে থার্মোমিটার দিয়ে আসে এবং দিনে 2 বার তাপমাত্রা মেপে তা খাতায় লিখে রাখার নির্দেশ দেয়। কিন্তু কেটের আচরণ ছিল সবার চেয়ে আলাদা। সে চুপচাপ এক লোকের রুমে ঢুকে যায় এবং অদ্ভুতভাবে বলে যে তার একটু রক্ত দরকার। হোটেলে অতিথির সংখ্যা বেড়ে যাওয়ায় ক্লিনার আন্টির কাজের চাপ বহুগুণ বেড়ে যায়। ভাইরাসের ভয়ে নতুন কোনো কর্মীও পাওয়া যাচ্ছিল না, তাই হোটেলের পুরনো স্টাফদের দিয়েই সব কাজ চালানো হচ্ছিল। একদিন ক্লিনার আন্টি যখন রুম পরিষ্কার করছিল, তার মনে হলো ড্রেনের ভেতর কিছু একটা নড়াচড়া করছে, কিন্তু ভালো করে উকি দিয়েও সে কিছুই দেখতে পেল না। এদিকে আরেক নারী কর্মী খাটের নিচ পরিষ্কার করতে গিয়ে ভয়ে আটকে রাখে। ক্লিনার আন্টি আর সে মিলে যখন খাটটা সরায়, তখন তারা দেখে বেশ কয়েকটা বড় বড় বিছা একটা মরা ইঁদুরের মাংস খুব লেখাচ্ছে। হোটেল যতই অপরিষ্কার হোক না কেন, এমন ভয়ঙ্কর দৃশ্য স্বাভাবিক ছিল না। সেদিন রাতে ডিউটিতে থাকা রিসেপশনিস্ট অ্যামের বাড়িতে একটা জরুরি কাজ পড়ায় তাকে চলে যেতে হচ্ছিল। কেট নিজে থেকেই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং বলে যে সে অ্যামের বদলি হিসাবে ডিউটি করবে। যাওয়ার আগে অ্যাম কেটকে সতর্ক করে দিয়ে যায় যেন সে 711 নম্বর রুমের ছোট চুলওয়ালা মেয়েটির, যার নাম ফেম, তার দিকে একটু বেশি খেয়াল রাখে। কারণ থার্মোমিটার দেওয়ার সময় অ্যাম দেখেছিল ফেম জন্মগত রক্তের কোনো জটিল রোগের জন্য কড়া ডোজের ওষুধ খাচ্ছে। অ্যাম হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পরক্ষণেই কেট তার পকেট থেকে দিনের বেলায় ওই লোকের শরীর থেকে নেওয়া রক্তের শিশিটা বের করে। তারপর চরম তৃপ্তির সাথে পুরো রক্তটা এক চুমুকে খেয়ে ফেলে। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্যটা আড়াল থেকে দেখে ফেলে ক্লিনার আন্টি। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে ম্যানেজারের কাছে যায় সবকিছু বলার জন্য, কিন্তু সে মুখ খোলার আগেই কেট সেখানে হাজির হয়। ম্যানেজারকে দেখে আন্টি ভয় পেয়ে চুপ হয়ে যায় এবং সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। কিন্তু কেটের এই ভয়ঙ্কর রূপ দেখে ফেলার পর তার বেঁচে থাকার কোনো উপায় ছিল না। কেট খুব দ্রুত তাকে ধাওয়া করে। আন্টি কিছু বোঝার আগেই কেটের শরীর থেকে বেরোনো ভয়ঙ্কর সব শুঁড় তার শরীর এপার ওপার করে দেয়। এরপর কেটের মুখ চিরে বেরিয়ে আসে অজস্র কিলবিলে বিছা। ঠিক ওই সময় লেনা নামের এক কিশোরী তার রুমে বসে বিছা বা শতপদী নিয়ে একটি ইউটিউব ভিডিও দেখছিল। সেই ভিডিওর ব্লগার বলছিল যে প্রাচীন কিংবদন্তি অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় বিছার নাম হলো তাবং প্লাম। এই দানবীয় বিছা মানুষের শরীরে ঢুকে তাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তাজা রক্ত খেয়ে বেঁচে থাকে। যখন একটা মানুষের পুরো শরীরের রক্ত শেষ হয়ে যায়, তখন সে নতুন আরেকটা শিকার খোঁজে। এভাবেই সে দিনের পর দিন তার আকার বড় করতে থাকে এবং তার পায়ের সংখ্যাও বাড়তে থাকে। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে জঙ্গলে কেটের যে বৃদ্ধাকে দেখেছিল, তার শরীরের পুরো রক্ত এই দানব শুষে নিয়েছিল, আর এরপর সেই বৃদ্ধার শরীর থেকে সেই দানব কেটের শরীরে জায়গা নেয়। ভিডিওর এই রোমহর্ষক তথ্য শুনে লেনার গায়ের লোম খাড়া হয়ে যায়।
সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়, কিন্তু কল ছাড়তেই দেখে পানির বদলে গাঢ় লাল রঙের রক্ত বেরোচ্ছে। সেভাবে হয়তো পানির ট্যাঙ্কে কোনো লাশ পড়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে তার ভাই লিওকে কল করে জানতে চায় তার রুমেও এমন কিছু হচ্ছে কিনা। লিওর রুমের অবস্থাও একই রকম ছিল। লিও ফ্রন্ট ডেস্কে কল করে কোনো সাড়া না পেয়ে নিজেই নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিঁড়ি দিয়ে নামার সময় লিওর সাথে ফেমের দেখা হয়, যে তার রুম থেকে লুকিয়ে বেরিয়েছিল। হঠাৎ সিঁড়ির এক কোণায় ছোপ ছোপ রক্ত দেখতে পায়। রক্তের দাগ অনুসরণ করে একটু সামনে এগোতেই তারা একটা শুকনো লাশ পড়ে দেখতে পায়, যার শরীরে এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই। ভয়ে তারা দুজনেই সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু তারা জানতো না যে লাশটা ক্লিনার আন্টির ছিল না, ওটা ছিল কেটের। তারা চলে যাওয়ার পর ক্লিনার আন্টি অন্ধকার থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, দানবটা এখন ক্লিনার আন্টির শরীরে বাসা বেঁধেছে। লিও আর ফেম ম্যানেজারকে ডেকে নিয়ে সিঁড়ির কাছে আসে, কিন্তু ততক্ষণে লাশটা সেখান থেকে গায়েব হয়ে গেছে। হোটেলের বদনাম হওয়ার ভয়ে ম্যানেজার উল্টো তাদের ধমক দেয় এবং গুজব ছড়ানোর অভিযোগে পুলিশের ভয় দেখায়। ঠিক তখনই এক লোক গলা ফাটিয়ে চিৎকার করতে করতে ছুটে আসে। তার ঘাড়ের ওপর একটা প্রমাণ সাইজের বিছা কামড়ে ধরেছিল। সাহসী ফেম খালি হাতেই বিছাটাকে টেনে মাটিতে ফেলে দেয়, আর লিও সেটাকে পা দিয়ে পিষে মারে। কিন্তু বিছাটাকে ধরার সময় ফেমের হাতে একটু কামড় লাগে। এদিকে ট্যাক্সিতে থাকা এমকে ম্যানেজার কল করে আবার হোটেলে ডেকে পাঠায়। ডিউটি পরিবর্তন করার জন্য ম্যানেজার তাকে যাচ্ছে তাই গালিগালাজ করে, কিন্তু এমের রূপ দেখে ম্যানেজারের মনে নোংরা বাসনা জাগে। সে এমকে বলে, আমি তোমাকে চাকরিচ্যুত করা থেকে বাঁচাতে পারি, কিন্তু সেটা নির্ভর করছে তুমি আমাকে কতটা খুশি করতে পারবে তার ওপর। ম্যানেজারের হাত এমের শরীরের ওপর ঘুরতে থাকে। চাকরি হারানোর ভয়ে এম কোনো প্রতিবাদ করতে পারে না। কিন্তু ঠিক তখনই রুমে কেউ একজন চলে আসায় এম সে যাত্রায় রক্ষা পায়। রুম থেকে বেরোতেই এম পিপিই পরা একজনকে দেখতে পায়। সে ভেবেছিল এটা কেট, তাই সে কয়েকবার ডাকে, কিন্তু কোনো উত্তর আসে না, কারণ কেট তো অনেক আগেই মারা গেছে। পিপিই পরা ওই মানুষটি ছিল আসলে ক্লিনার আন্টি। ক্লিনার আন্টি সরাসরি ফেমের রুমে গিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে। পাশের রুম থেকে লিও শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এবার দানবটা তার আসল রূপ দেখায়। তার শরীর থেকে ভয়ঙ্কর সুর বেরিয়ে আসে এবং লিওর সাথে তার লড়াই শুরু হয়। কিন্তু মুভির হিরোর সাথে তো আর পারা যায় না, তাই দানবটা জানলা ভেঙে সোজা 7 তলা থেকে নিচে লাফ দেয়। লিও আর ফেম ম্যানেজারের কাছে গিয়ে সব খুলে বলে, কিন্তু সে তাদের কথা হেসেই উড়িয়ে দেয়। ম্যানেজারের যুক্তি, 7 তলা থেকে লাফ দিলে কেউ বাঁচতে পারে না। লিও সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ম্যানেজার জানায় সিস্টেম নষ্ট, কাল সকালের আগে ঠিক হবে না। লিও রেগে গিয়ে বলে সে এখনই গাড়ি চায় এবং তার পরিবারকে নিয়ে এই নরক থেকে চলে যেতে চায়। এই গোলমালের মধ্যে ফেমের ভাই ফাইও সেখানে এসে উপস্থিত হয়। এম ফেমকে সতর্ক করে বলে তার রক্তের রোগের কারণে শরীরের যে কোনো ছোট কাটাও তার জন্য প্রাণঘাতী হতে পারে। কিন্তু ফেম হাসি মুখে উত্তর দেয়, একজন জ্যোতিষী বলেছিল আমাদের সহজে মরণ নেই। এদিকে লেনা ফাইয়ের কাছ থেকে জানতে পারে যে হোটেলে একটা দানব ঘুরে বেড়াচ্ছে। রুমে ফিরে সে এতটাই ভয় পেয়ে যায় যে একা ঘুমাতে পারছিল না। সে লিওকে কল করে, কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে লিও একদম বদলে গেছে। সে পরিবারের সবার সাথে, বিশেষ করে তার বাবার সাথে খুব রুক্ষ আচরণ করে। লিওর কাছে পাত্তা না পেয়ে লেনা তার বাবার রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাবা কারণ না জানলেও মেয়েকে আসতে বলেন, কিন্তু লেনার রুম থেকে বেরোতেই দেখে এক সিকিউরিটি গার্ড ডিউটিতে এসেছে। ধরা পড়ার ভয়ে সে সিঁড়ি দিয়ে নিচে লন্ড্রি রুমে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক একই সময়ে ক্লিনার আন্টি অর্থাৎ দানব এমকে ডেকে আনে এটা বলে যে একটা ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে। লেনা একটা মেশিনের আড়ালে লুকিয়ে থাকায় দানবের চোখে পড়ে না। চারপাশ ফাঁকা দেখে দানব তার আসল রূপ বের করে এবং এমকে নির্মমভাবে হত্যা করে। এই ভয়ঙ্কর দৃশ্য লেনা নিজের চোখে দেখতে পায়। মেয়ে অনেকক্ষণ ধরে আসছে না দেখে বাবা চিন্তিত হয়ে লিওকে মেসেজ করেন। লিও বুঝতে পারে তার বোন বিপদে পড়েছে, তাই সে গার্ডের বাধা উপেক্ষা করে নিচে ছুটে যায়। ফেম এবং ফাইও তাকে সাহায্য করতে আসে। লন্ড্রি রুমের মেঝেতে লিও লেনার ব্রেসলেট খুঁজে পায় এবং দেখে পাশের একটা ওয়াশিং মেশিন পুরো রক্তে মাখামাখি। লিওর মনে ভয় ঢুকে যায় যে এর ভেতরে হয়তো তার বোনের লাশ। সে ভয়ে মেশিনটা খুলতে পারে না। ফাই এই সুযোগে লিওকে তাচ্ছিল্য করে বলে যে সে তার বোনের খেয়াল রাখতে পারেনি। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ফেম অনেক কষ্টে তাদের থামায়। ঠিক তখন লেনা সেখানে বেরিয়ে আসে, আর লিওর বুকে যেন প্রাণ ফিরে আসে। নিয়ম অনুযায়ী এরপর ক্লিনার আন্টির মারা যাওয়ার কথা ছিল। ফেম পুলিশে খবর দিতে চায়, কিন্তু ম্যানেজার বাধা দেয়। ম্যানেজার শর্ত দেয় যদি তারা পুলিশকে না জানায় তবে কাল সকালেই সে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু পুলিশকে না জানিয়ে তারা কাল সকাল পর্যন্ত আদৌ বাঁচবে কিনা সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। লেনার ধারণা একদম ঠিক ছিল, দানবটি এবার এমের শরীরে ঝুঁকেছে। কিন্তু লুকিয়ে থাকার কারণে লেনা শুধু দানবটাকে দেখেছিল। সে বুঝতে পারেনি যে দানবটি এমকে আক্রমণ করেছে। অতিরিক্ত ভয়ের কারণে লেনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। সে ইশারায় বোঝাতে থাকে যে ওই খুন কোনো মানুষ করেনি, ওটা একটা বিছার মতো দানব ছিল। যেহেতু তারা জানে না কে এখন এই দানবের নতুন হোস্ট, তাই লিও তার বাবা ও বোনকে কড়া নির্দেশ দেয় যেন তারা কাউকেই বিশ্বাস না করে।
অনেক বছর পর আজ বাবা ও ছেলের মধ্যে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়। বাবা কেঁদে লিওকে জড়িয়ে ধরেন। লিও তাদের রুমে থাকতে বলে নিজে সমাধানের খোঁজে বের হয়। ম্যানেজার এবার মাইকে ঘোষণা দেয়, আমার সন্দেহ হচ্ছে হোটেলে একজন খুনি আছে। নিরাপত্তার স্বার্থে কেউ রুম থেকে বেরোবেন না। আমি পুলিশকে জানিয়েছি, তবে পুলিশি তদন্তের স্বার্থে সবার মোবাইল ফোন জমা দিতে হবে। কথা শেষ হতেই ম্যানেজারের কাঁধে একটা হাত পড়ে। ম্যানেজারের চোখে মুখে চরম আতঙ্কের ছাপ, কারণ তার পেছনে দাঁড়িয়েছিল অ্যাম। বোঝাই যাচ্ছে ম্যানেজার এখন দানবের পুরোপুরি নিয়ন্ত্রণে, এবং পুলিশের গল্পটা একদম ভুয়া। লিও লুকিয়ে বেরোনোর চেষ্টা করলেও গার্ডের হাতে ধরা পড়ে এবং তার ফোন বাজেয়াপ্ত হয়। গার্ড সব ফোন একটা ব্যাগে ভরে ম্যানেজারকে দেওয়ার পর ম্যানেজার তাকে নির্দেশ দেয় হোটেলের সব দরজা জানলা সিল করে দিতে। মানে সোজা কথায় সবাইকে খাঁচায় আটকে দানবের জন্য বুফে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ম্যানেজার যখন ফোনগুলো ভাঙার প্রস্তুতি নিচ্ছিল, তখন এক দুর্নীতিবৎ সরকারি কর্মকর্তা তাকে কল করে। এই কর্মকর্তার প্রভাবেই ম্যানেজার কোয়ারেন্টিন হোটেলে টেন্ডার পেয়েছিল এবং তারা দুজনে মিলে প্রচুর অবৈধ টাকা কামাচ্ছিল। ওই কর্মকর্তা তার প্রেমিকাকে নিয়ে এই হোটেলেই ছিল। খুনের কথা শুনে সে রাতেই পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা পার্কিং গ্যারেজে পৌঁছতেই দেখে তাদের ড্রাইভার মরে পড়ে আছে। ঠিক তখনই একটা বিছা ওই প্রেমিকার পোশাকের ভিতর ঢুকে যায়। বোঝাই যাচ্ছে এই দুজনের গল্প এখানেই শেষ। এদিকে গার্ড বাথরুমে চেক করতে গিয়ে দেখে কমোডের ভিতর ঠিক ঠিক করছে অজস্র বিছা। শুধু কমোড নয়, ভেন্টিলেটর, ড্রেন, দেওয়াল সব জায়গা দিয়ে হাজার হাজার বিছা হোটেলের ভেতর ঢুকতে শুরু করেছে। পুরো হোটেল এখন বিছাদের দখলে। লিও এবং লেনা কোনো মতে এক জায়গায় মিলিত হয়, কিন্তু বাবা লিওর চিন্তায় আগেই রুম থেকে বেরিয়ে পড়েছিলেন। লিও বুঝতে পারে এখানে থাকা নিরাপদ নয়। সে একটা তোষক ছুঁড়ে দিয়ে আগুন জ্বালিয়ে বিছাদের হাত থেকে রাস্তা ক্লিয়ার করে। এর মধ্যে যারা লিফটে আটকে ছিল তাদের উপর ছাদ থেকে বৃষ্টির মতো বিছা পড়তে শুরু করে। মৃত্যু যন্ত্রণায় চিৎকার করা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। লিও, লেনা, ফেম এবং গার্ড হোটেলের এক তলায় এসে জড়ো হয়। তারা একটা বারের ওপর দাঁড়ালো, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান ছিল না। লিও নিজের তৈরি করা একটা ছোট আগুনের বোমা নিচে ছুঁড়ে মারে, আর সেই সুযোগে তারা দরজার দিকে দৌড় দেয়। কিন্তু মেন গেট বাইরে থেকে তালা মারা থাকায় তাদের অন্য রাস্তা খুঁজতে হয়। কিন্তু তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ একটা গুলির শব্দে সবাই কেঁপে ওঠে। ম্যানেজার হাতে বন্দুক নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। সে ফেমকে তার কাছে আসতে বলে, না হলে সে ফাইকে মেরে ফেলার হুমকি দেয়। ফেম বাধ্য হয়ে তার কাছে যায়। ম্যানেজার চিৎকার করে দানবকে ডাকতে শুরু করে। আসলে ম্যানেজারের সাথে দানবের একটা চুক্তি হয়েছিল। ফেমকে তার হাতে তুলে দিলে দানব ম্যানেজারকে ছেড়ে দেবে। ফেম বুঝতে পারে না কেন দানবটা শুধু তাকেই খুঁজছে। ম্যানেজার নিজেও কারণ জানে না। সে শুধু নিজের প্রাণ বাঁচাতে এই জঘন্য কাজ করছে। সৎ গার্ডটি ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যানেজার তাকে সোজা গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই বিছার বিশাল এক বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই বিশৃঙ্খলার সুযোগে ফেম নিজেকে ছাড়িয়ে নেয় এবং লিও জোরালো এক লাথি মেরে ম্যানেজারকে বিছাদের স্তূপের মধ্যে ফেলে দেয়। পালিয়ে যাওয়ার পথে তারা অ্যামের মৃতদেহের দেখা পায়। তার পাশেই দাঁড়িয়েছিল চশমা পরা এক মেয়ে। লিওর সন্দেহ হয় মেয়েটির শরীরে দানব আছে, কিন্তু মেয়েটি তা অস্বীকার করে বলে এখানে যারা আছে তাদের সবার দিকেই আঙুল তোলা যায়। শুরু হয় এক সাইকোলজিক্যাল ওয়্যারউলফ গেম। কে আসল দানব তা নিয়ে চরম সন্দেহ। অনেক তর্ক বিতর্কের পর সবাই চশমা পরা মেয়েটিকেই সন্দেহ করে, কিন্তু মেয়েটি কেঁদে বলে সে যখন এখানে আসে তখন অ্যাম মারা যাচ্ছিল, আর শেষ নিঃশ্বাস ত্যাগের আগে সে একজনের নাম বলে গেছে। মেয়েটি আসল সত্যিটা বলার আগেই আসল দানব তার রূপ প্রকাশ করে। সবাইকে চমকে দিয়ে দেখা যায় দানবটি আসলে ফেমের ভাই ফাইয়ের শরীরে বাসা বেঁধেছে। সে ফেমকে আঁকড়ে ধরে এবং লিওর দিকে তার মরণঘাতী সুর ছুঁড়ে মারে। লিওর জীবন যখন বিপন্ন, ঠিক তখনই তার বাবা নিজের শরীর দিয়ে সেই সুরের আঘাত আটকে দেন। বাবার এই আত্মত্যাগ দেখে লেনা ম্যানেজারের ফেলে দেওয়া বন্দুকটা তুলে নেয় এবং সোজা ফাইয়ের মুখের ওপর গুলি চালায়। কিন্তু এই গুলিতে ফাইয়ের মুখটা কেবল থেতলে যায়, সে মরে না। দানবটি যখন তার সুর গুটিয়ে নিচ্ছিল, লিও তখন সেটা শক্ত করে ধরে ফেলে, কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে সুরটি লিওর পেটে গভীরভাবে গেঁথে যায়। সবাইকে বাঁচাতে ফেম এবার নিজের মাথায় বন্দুক ঠেকায়। সে দানবকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি আমার শরীরটা চাও তাহলে ওদের ছেড়ে দাও। দানব ফেমের প্রস্তাবে রাজি হয়ে তাকে হোটেলের ছাদে নিয়ে যায়। ফেমের ওষুধ খাওয়ার সময় পার হয়ে যাচ্ছিল। সে দানবকে ব্ল্যাকমেল করে বলে সে যদি ফাইয়ের শরীর ছেড়ে না যায় তবে সে কিছুতেই ওষুধ খাবে না, আর ওষুধ না খেলে সে মারা যাবে। ফেমের এই হুমকি কাজ করে। দানব ফাইয়ের শরীর থেকে বেরিয়ে আসে এবং ফেমকে নিয়ে তার মূল আস্তানায় চলে যায়। এদিকে লিওর বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে পকেট থেকে একটা ছবি বের করে লিওর হাতে দেন। ছবির পেছনে লিওর মায়ের শেষ ইচ্ছা লেখা ছিল,
লিও জানতে পারে তার মা অস্ত্রোপচারের পর ব্রেন ডেড হয়ে গিয়েছিলেন। মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী বাবা লাইফ সাপোর্ট খুলে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। ছোটবেলায় না বোঝার কারণে লিও অযথাই তার বাবাকে এত বছর ধরে ঘৃণা করে এসেছে। আজ সব ভুল ভাঙল, কিন্তু বড্ড দেরিতে। ফেম যখন দানবের আস্তানায় চোখ খুলে, সে শুনতে পায় দানব তার মাথার ভেতর কথা বলছে। অবশেষে রহস্যের জট খোলে। ফেমের রক্তের ধরনটা এতটাই বিশেষ যে এই রক্ত পান করলে দানবটি অমরত্ব লাভ করতে পারবে, আর এই কারণেই দানবটা ফেমের জন্য এতটা মরিয়া ছিল। এদিকে ফাইয়ের জ্ঞান ফিরে। সে দেখে ফেমের ওষুধের বোতলটা মাটিতে পড়ে আছে। সময় মতো ওষুধ না খেলে ফেম যে কোনো সময় মারা যেতে পারে। সে ওষুধের বোতল নিয়ে দানবের আস্তানায় গিয়ে পৌঁছায় এবং ফেমের মুখে একটা ওষুধ গুজে দেয়। তারা পালানোর চেষ্টা করতেই দানব তাদের ওপর হামলা করে। একদম শেষ মুহূর্তে লিও হাতে একটা ধারালো কুঠার নিয়ে সেখানে এসে হাজির হয়। সে দানবের কয়েকটা পা কেটে ফেলে এবং তাকে সোজা ছাদ থেকে নিচে ফেলে দেয়। সাময়িকভাবে তারা রক্ষা পায়। কিন্তু অন্যদিকে ম্যানেজার বিছাদের আক্রমণের পর হোটেলের রান্নাঘরে এসে গ্যাসের লাইন খুলে দিয়েছিল, যাতে পুরো হোটেল বিস্ফোরণে উড়ে যায়। কিন্তু সে লাইটার জ্বালানোর আগেই দানবটি ফিরে এসে ম্যানেজারের শরীরে ঢুকে পড়ে। সে ফাইকে তার সুর দিয়ে নির্মমভাবে হত্যা করে এবং লিওকেও বিদ্ধ করে। লিও বুঝতে পারে তার বাঁচার আর কোনো উপায় নেই। সে পকেট থেকে লাইটারটা বের করে শেষ একটা বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নেয়। সে ফেম আর লেনাকে দৌড়ে পালাতে বলে। ঠিক 1 বছর পর ফেম, লেনা এবং সেই ইউটিউব ব্লগার আবার ফিরে আসে সেই পরিত্যক্ত হোটেলে। সেখানে তারা এক স্কুল ছাত্রীকে দেখতে পায়, যাকে একটা বিছা কামড়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মেয়েটির হাতে লিওর সেই লাইটারটা ছিল। ফেম বুঝতে পারে লিও হয়তো বিস্ফোরণ ঘটাতে পারেনি। মেয়েটির অবস্থা খারাপ দেখে তারা তাকে গাড়িতে তুলে শহরের দিকে রওনা হয়। কিন্তু গাড়িতে ওঠার পর মেয়েটি কয়েকবার কাশতে শুরু করে এবং ধীরে ধীরে তার চোখের মণি পুরোপুরি কালো হয়ে যায়। হ্যাঁ, দানবটি এখন এই স্কুল ছাত্রীর শরীরে। একটু ভেবে দেখুন, এই রক্তপিপাসু দানবটা যদি একবার শহরের জনাকীর্ণ এলাকায় ঢুকে পড়ে, তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। গল্পের শেষ দৃশ্যে আমরা আবার সেই পরিত্যক্ত হোটেলে ফিরে যাই। সেখানে লিও দাঁড়িয়ে আছে আর তার পায়ের কাছ দিয়ে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে অজস্র বিছা। তার মানে 1 বছর আগে লিও লাইটার জ্বালানোর আগেই দানবটি তার শরীরে ঢুকে পড়েছিল। এখানেই মুভিটি এক বিশাল সাসপেন্স রেখে শেষ হয়। মুভিটির নাম হলো দ্য 100, অর্থাৎ 100 রয়, যা 2022 সালে মুক্তি পেয়েছিল। থাইল্যান্ডের লোককথা তাবং প্লামের সাথে কোভিড কোয়ারেন্টাইনের একদম বন্ধ করা পরিবেশ মিশিয়ে মুভিটি তৈরি করা হয়েছে। IMDb বা গুগলে এর রেটিং খুব বেশি না হলেও ক্রিচার ফিচার বা দানবীয় মুভি প্রেমীদের কাছে এটি বেশ দারুণ সাড়া পেয়েছে। মুভিটির ভিজুয়াল ইফেক্টস এবং বিছার ভয়ঙ্কর রূপ সত্যিই আপনার গায়ে কাঁটা দেবে। আচ্ছা, আপনি যদি এই 14 দিনের কোয়ারেন্টাইন হোটেলে আটকে থাকতেন আর জানতেন না কে আসল দানব, তাহলে আপনি কাকে বিশ্বাস করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার সাইকোলজি যদি লিওর মতো একজন সত্যিকারের সার্ভাইভারের হয়ে থাকে, তাহলে নিজের অজান্তেই এই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবেন। এমন আরও রোমহর্ষক আর অজানা মুভির গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।